যেদিন সুপ্রিম কোর্টের নির্দেশে আরো শক্ত হলো ইডির হাত, আরো পোক্ত হলো ইডির তদন্তের ভিত্তি, ইডির তল্লাশির ক্ষমতা, ইডির গ্রেফতারির ক্ষমতা, অধিকার, ঠিক সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বলছেন এই শহরে, এই কলকাতার বুকে দাঁড়িয়ে বা একদম কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বে উত্তরপাড়ায় দাঁড়িয়ে একটি ফ্যাক্টরির উদ্বোধন উপলক্ষে একটি অনুষ্ঠানে দাঁড়িয়ে বলছেন যে কার্যত কেন্দ্রীয় এজেন্সিগুলোকে দিয়ে জব্দ করার চেষ্টা হচ্ছে বিরোধী শাসিত রাজ্যগুলিকে বা বিরোধী রাজনৈতিক দল যারা বিজেপির সঙ্গে নেই তাদের নেতা নেতৃত্ব। এমন দিনেও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সে বলছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের বিরোধী দলনেতা নেত্রীদের মধ্যে অত্যন্ত অগ্রগণ্য গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তাই সে অভিযোগ ফেলে দেওয়া যায় না। সে অভিযোগ সিরিয়াস অভিযোগ। এটা ধরে নিয়েই এরপর আমরা বিরোধী অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কথা বলেছি। স্বাভাবিক নিয়মেও বিজেপি ইডি এবং সিবিআই এর ক্ষমতা বৃদ্ধিকে ভালো চোখেই দেখছে, কিন্তু সব বিরোধী দল কি এক জায়গায় এক পথে রয়েছে? সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকে ইডি জেরা করছে, কপালে ঘাম জমছে প্রত্যেক দিন কংগ্রেসের নেতাকর্মীদের, তার প্রতিফলন রাজপথে, ট্রেন অবরোধে, আরও নানা রাজনৈতিক কর্মসূচিতে, এমনকি সংসদের ভিতরেও আজও পড়েছে। তাই কংগ্রেস স্বভাবতই আক্রমণাত্মক, যদিও এ রাজ্যে কংগ্রেস সেই ইডির বিষয়েই তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াতে নারাজ। বামেরা তারা কি বলছে? ইডির এই শক্তি বৃদ্ধি এবং যে শক্তি আছে তার উপরে সিলমোহর সুপ্রিম কোর্টের, দেশের সর্বোচ্চ আদালতের, তারপরেও কেন্দ্রীয় এজেন্সিগুলো বিশেষ করে ইডির যাবতীয় তদন্ত, যাবতীয় তল্লাশি, যাবতীয় গ্রেপ্তারিতে প্রশ্ন তোলা কি বিরোধীদের জায়গা থেকেও একটা রাজনৈতিক চাপ? এ নিয়ে আসবো আজকের বিতর্কে, কিন্তু তার আগে চোখ রাখবো বিশেষ প্রতিবেদন। 21 তারিখে বড় মিছিল করার পরে 22 তারিখে কোনো ঘটনা ঘটলে নিশ্চয়ই ঘটনা আপনি অ্যাকশন নেবেন। মধ্যরাত্রে কেন? ভোর 5টায় কেন? এতগুলো সব একদিনে সব পেয়ে গেলেন? যেখানে প্রয়োজন আছে এজেন্সির করুক, আমার কোনো আপত্তি নেই। এজেন্সির নামে অন্য দলের পারসেপশন খারাপ করে নিজেরা টাকা লুটে দেশটাকে লুঠেরায় পরিণত করে দিয়েছে। শাসক দলের নেতা বা মন্ত্রী ইডি সিবিআই এর স্ক্যানারে ধরা পড়লে এজেন্সি দিয়ে জব্দ করার অভিযোগে সরব হয় শাসক দল। শাসক দলের বিভিন্ন নেতা মন্ত্রীরা বারবার দাবি করেছেন, কেন গ্রেপ্তার, কেন জেরা? তথ্য দিন, প্রমাণ করুন তদন্তকারীরা। ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া রাহুলকে ইডির তলবের জেরেও একই অভিযোগে সরব হয়েছে কংগ্রেস। No, this is a clear reaction. The government of India is purposefully targeting Congress top leadership for their political vendetta. Without any delay, without any problem, Congress president is going for a questioning before ED. But here the issue is that the way in which these agencies are misutilizing by the government of India is quite evident. ইডি সিবিআইকে রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগানো হচ্ছে বলে বারবার আক্রমণ করেছে বিরোধীরা। স্বশাসিত এই সব সংস্থার নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন উঠেছে। হিসেব চাওয়া হয়েছে তদন্তকারী সংস্থার প্রতিটি পদক্ষেপের। সেই সব অভিযোগ দাবির মুখে এবার সপাটে উত্তর দেশের শীর্ষ আদালতের। দেশের শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল, প্রতিটি পদক্ষেপের হিসেব দিতে বাধ্য নয় ইডি। অর্থাৎ এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট অভিযুক্তকে প্রয়োজনে নাও দিতে পারে ইডি। তদন্তের প্রয়োজনে গ্রেপ্তার, সম্পত্তি বাজেয়াপ্ত বা তল্লাশি করার পূর্ণ স্বাধীনতা রয়েছে ইডির। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, কেউ আইনের ঊর্ধ্বে নয়। সারা দেশে ত্রাস তৈরি করে দিয়েছে। এত বেশি মানি লন্ডারিং এর ঘটনা বলা হচ্ছে, কিন্তু শেষকালে বকারম্বে লঘু ক্রিয়া, সেই রকম শেষকালে গিয়ে দেখাচ্ছে মাত্র 23টা কেসে তারা কোর্টে নিয়ে গিয়ে দোষী বা শাস্তি বিধান করতে পারছে। তার মানে কি, ইডি শেষ পর্যন্ত ন্যারেটিভটা হচ্ছে যে তুমি বিরোধ। এর মধ্যে আরো একটি ঘটনা আছে, এই এতগুলো কেসের মধ্যে 98% কেস হয়েছে 2014 সালে মোদী সরকার আসার পরে, এবং তারও অধিকাংশ ম্যাক্সিমাম হচ্ছে বিরোধী দলের রাজনীতিবিদদের ওপরে বা সেই সরকারগুলোর বিরুদ্ধে। কারোর এগেনস্টে যদি কোনো এভিডেন্স না থাকে, আরাম করে চুপচাপ
হেয়ার কন্ডিশন রুমে শুয়ে থাকুন, কিচ্ছু হবে না। কিন্তু যদি কোনো এভিডেন্স থাকে তাহলে ছোটা মুখ বড়ি বাত। প্রাইম মিনিস্টার কেন, আমাদের প্রেসিডেন্টও পারবেন না তাকে বাঁচাতে, কেন কেউই আইনের ঊর্ধ্বে নয়। ভয় পাচ্ছে যারা চুরি করেছে, যারা লুট করেছে, যারা মদত দিয়েছে, যারা নেতৃত্ব দিয়েছে, তারাই ভয় পাচ্ছে, এবং তারা হচ্ছে তৃণমূল। আর তাদের পেছনে বিজেপি মাঝে মাঝে যারা সমর্থন করেছে, তারাও কিছু কিছু ভয় পাচ্ছে। বিরোধীদের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই সক্রিয় ইডি। কেন্দ্রের শাসক ইডি সিবিআই এর মাধ্যমে আদতে বিরোধী বিনাশে ব্যস্ত। দেশের শীর্ষ আদালতের এই রায়ে তারা কি বলবেন? বিচারের দাঁড়িপাল্লায় স্বশাসিত তদন্তকারী সংস্থাগুলোর ফাঁস যে আরও শক্ত হলো। রিপাবলিক বাংলা। এ নিয়ে আজকের বিতর্ক, সেই বিতর্কে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো, কিন্তু তার আগে বিতর্কের মূল প্রশ্নগুলো। আমার আজকের অগ্নিবাণ এক, অভিযুক্ত বিরোধী হলেই তদন্ত কোটানকোট রাজনৈতিক। বারবার এই অভিযোগটা বিরোধী শিবির থেকে আসছে। একা তৃণমূল কংগ্রেস, একা কংগ্রেস এমনটা নয়, দেশ জুড়ে যেখানে যখনই বিরোধীরা ইডি বা সিবিআই এ তদন্তের মুখে পড়ছেন তখনই অভিযোগ তুলছেন। আজকেও রেলে নিয়োগ দুর্নীতির কেলেঙ্কারি নিয়ে লালু প্রসাদ যাদবের প্রাক্তন ওএসডিকে গ্রেফতার করা হয়েছে। সেই একই অভিযোগ আসছে। অগ্নিবাণ দুই, আরও শক্ত ফাঁস হলো সুপ্রিম রায়। এবার কি ইডি জ্বরে কাবু বিরোধীরা? অগ্নিবাণ তিন, যদি আড়ালই না থাকে তাহলে তদন্তে বিরোধীদের অনীহা কেন? কেউ জিজ্ঞাসা করতেই পারেন অনীহা কিভাবে প্রমাণিত হলো? তদন্তের নির্দেশ পেলেই, তদন্তকারী সংস্থা হেফাজতে নিতে চাইলেই হাসপাতালে যাওয়া, কোনোভাবে জিজ্ঞাসাবাদের মুখোমুখি সহজে হতে না চাওয়া, দিনের পর দিন তারিখ নেওয়া, এটা শুধুমাত্র এ রাজ্যে তৃণমূল কংগ্রেস করেন এমনটা নয়। ভিন রাজ্যে অন্য বিরোধীরাও করেন, নানা অছিলায় হয়ে থাকে। এই সব কিছু নিয়েই আজকে সুপ্রিম কোর্টের রায়ের পর ইডির ক্ষমতা সম্পর্কে, ইডির যে ক্ষমতা ছিল তা বহাল রাখা সম্পর্কে এবং নতুন করে আরও বেশ কিছু বিষয় এমনভাবে স্পষ্ট করে দেওয়া যাতে ইডিকে নিয়ে প্রশ্ন করার জায়গা আরও কমে আসে। আর্থিক তছরূপের তদন্তকে কতটা সিরিয়াসলি দেখে এদেশের সর্বোচ্চ আদালত। আমি সেই প্রসঙ্গেই একে একে কথা বলবো প্রত্যেকের সঙ্গে। আমার সঙ্গে উপস্থিত অতিথিরা রয়েছেন শিলভদ্র দত্ত, বিজেপি মুখপাত্র, রয়েছেন দীপ্তিমান বসু, সমাজকর্মী, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, আইনজীবী বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, কলকাতার মেয়র পরিষদ তিনি, একই সঙ্গে তাপস সিনহা, সিপিআইএম মুখপাত্র, এবং সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য, কংগ্রেস নেতা এবং মুখপাত্র আমার সঙ্গে রয়েছে। আমি শুরু করি বৈশ্বনাথবাবু আপনাদের কাছ থেকে, তার কারণ আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা বলেছেন। তিনি বলেছেন, বারবার বলেছেন, আজকেও বলছেন যে যদি কিছু থাকে নিশ্চয়ই তদন্ত করো, শাস্তি দাও, কিন্তু টাইমিং নিয়ে প্রশ্ন তুলছে। একটা প্রশ্ন টাইমিং মানে 21শে জুলাইয়ের সাফল্যের পর 22 তারিখে কিনা, আরেকটা প্রশ্ন টাইমিংয়ের গভীর রাতে, খুব সকালে, ইত্যাদি ইত্যাদি। এখন প্রশ্ন, দেশের সর্বোচ্চ আদালত আজকে ইডিকে যা যা করতে পারে বলে এতদিন সাংবিধানিকভাবে স্বীকৃত ছিল তাতে আরও একবার সিলমোহর দিলেন এবং এফআইআর আর ইসিআইআর, সোজা কথায় ইডি তদন্তের কারণে যে ইনফরমেশন রিপোর্ট পেশ করে তা যে ভারতীয় দণ্ডবিধির বা ভারতীয় ক্রিমিনাল প্রসিডিংসের এফআইআরের সমতুল্য নয়, এটা বলে দেওয়া। অর্থাৎ অভিযুক্তকে কপি দিতে বাধ্য নয় ইডি। ইডির ক্ষমতা কার্যত আরও বেশ কিছুটা কি বেড়ে গেল না? ইডির কি এতদিনকার তদন্ত, তল্লাশি, যেগুলো নিয়ে আপনারা বারবার প্রশ্ন তোলেন, টাইমিং ইত্যাদি সমস্ত কিছু ক্ষেত্রেই ইডি প্রশ্নাতীত হয়ে গেল না? বৈশ্বনাথবাবু। প্রথম কথা, দেশের সর্বোচ্চ আদালত একটা রায় দিয়েছে। রায়ের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ না পর্যালোচনা করে আমি একজন আইনজীবী হিসাবে বা বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের নির্বাচিত একজন সদস্য হিসাবে আমি এক্ষুনি মতামত জানাতে পারবো না। কিন্তু একটা কথা আমি পরিষ্কার বলছি যে ইডির যে অ্যাক্টিভিটি, ইডির যে তদন্তের যে ধরন বা সিবিআইয়ের যে তদন্তের ধরন, এর আগেও কিন্তু এই প্রসঙ্গগুলো উঠেছে এবং দেশের সর্বোচ্চ আদালত সিবিআই সম্পর্কে খাঁচায় বন্ধ করা তোতাপাখি এই সুপ্রিম কোর্টই বলেছিলেন।
এবং তখন কংগ্রেস সরকারে ছিল, বিজেপি বিরোধিতায় ছিল। তারপরেও সিবিআইকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে বা ইডিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়, এই ধরনের মন্তব্য বারবার উঠে এসছে। যখন সোনিয়া গান্ধীকে ইডি ডাকেন, যখন রাহুল গান্ধীকে ডাকেন, বা যখন আমাদের এখানে কাউকে ডাকেন, তখন সবাই মিলে বা অন্য পার্টির যে কোনো বিরোধী পার্টি যারাই ইডির ডাক পেয়েছে তারাই বলেছে যে ইডিকে তার রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। আজকে যদি কেউ বলেন যে না, ইডি কেবলমাত্র পশ্চিমবাংলার ক্ষেত্রে ভালো কাজ করছে, অন্য রাজ্যে ভালো কাজ করছে না, তাহলে বিষয়টা আমার মনে হয় ঠিক হবে না। আমার অ্যাজ পার মাই আন্ডারস্ট্যান্ডিং, আমার যেটা মনে হয় যে ইডি, সিবিআই বা সেন্ট্রাল এজেন্সিদের তাদেরকে আইন অনুযায়ী দেশের ল অফ দ্য ল্যান্ড যা আছে, আমি কোনো অন্যায়কে সমর্থন, আমাদের নেত্রী বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কোনো অন্যায়কে সমর্থন করার জন্য বসে নেই, কোনো অপরাধীকে আড়াল করতেও বসে নেই, কিন্তু আইনের পেরিফেরির বাইরে গিয়ে যদি কেউ কিছু করে তাহলে আমরা মনে করব যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ হচ্ছে। আইনের পেরিফেরির বাইরে যদি গিয়ে করেন, কিন্তু আইনের পেরিফেরির বাইরে ইডি যাচ্ছে কি, গেছে কি, বা ইডি আইনের পেরিফেরির বাইরে যাচ্ছে, যা করার কথা নয় তাই করছে, এমন অভিযোগ সামনে রেখেই কিন্তু মামলা হয়েছিল, এবং যে অভিযোগগুলো নিত্যদিন আমরা বিরোধীদের কাছ থেকে শুনে থাকি। আজকেও কেসি বেণুগোপাল বললেন, আমরা শোনালাম, আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে, একটি নির্দিষ্ট একটি শিল্প সংস্থান অনুষ্ঠানের মঞ্চ থেকে। আমি এই প্রসঙ্গে শিলভদ্রবাবু আপনার কাছে আসব। বিরোধীরা কিন্তু লাগাতার অভিযোগটা করে যাচ্ছেন, এমনকি দেশের সর্বোচ্চ আদালত যেদিনকে ইডির ক্ষমতা সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছে সেদিনকেও করছেন। আপনারা কি সিরিয়াসলি দেখছেন না বিষয়টাকে? না, দেখুন, বিষয়টা হচ্ছে আপনি যে যারা বিরোধিতা করছেন তাদের যদি জিজ্ঞেস করা হয়, বিশেষ করে পশ্চিমবাংলার যারা বিরোধী নেতা, তারা যদি বাংলায় দাঁড়িয়ে বলেন যে পশ্চিম বাংলায় ইডি ঠিক করছে না, সেটা কি তারা বলবেন? কারণ পশ্চিম বাংলায় যে হারে দুর্নীতি ধরা পড়ছে, যেভাবে মন্ত্রীর বাড়ি, তার বান্ধবীর বাড়ি থেকে যেভাবে টাকা কালেকশন হচ্ছে, সেটা দেখার পর বাংলার কোনো মানুষ কি বলবেন ইডি এখানে ভুল করছে? এখন দেখুন, বিষয়টা হচ্ছে যে এক একজন এক এক জায়গায়, যেমন আমি বলছি 2002 সালের এই আইনটা, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট 2002 কার্যকরী হয় প্রায় 2005 সাল থেকে। তার পরবর্তী কাল থেকে 2014 সাল অবধি এই খাতে 5346.16 কোটি টাকা ইডি কালেকশন করে জমা দেয় এবং প্রায় 104টা প্রসিকিউশন কমপ্লেন করে, কিন্তু দেখা যায় একজনও শাস্তি পায়নি প্রথম এই বছরে। বেশ, আজকে দেখুন, আজকে এই 2014 সালের পর থেকে আজ অবধি প্রায় 3010টা খোঁজ হয়েছে এবং সেখানে 99,356 কোটি টাকা প্রোডাকশন হয়েছে এবং কমপ্লেন হয়েছে 888, মানে 888 কেসেস হয়েছে এবং কনভিকশন এখন অবধি 23 জন হয়েছে। আমি একটু থামাচ্ছি শিলভদ্রবাবু, তার কারণ অর্পিতা মুখার্জির বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকেও নতুন করে আরও টাকা উদ্ধার হলো। আপনি টাকা উদ্ধার নিয়ে বলছিলেন যে কাজটা করবার জন্য ইডিকে আসতে হয়, উৎস খোঁজা, কোথায় গেল সেটা খোঁজা, এবং শেষমেশ যে টাকা রাষ্ট্রের সম্পত্তি সেটা উদ্ধার করা, যে টাকা জনতার সম্পত্তি সেটা উদ্ধার করা, সেই টাকাই উদ্ধার হচ্ছে। আজকেও ইডির অভিযানে ফের নগদ টাকা উদ্ধার হয়েছে বেলঘড়িয়া ফ্ল্যাট থেকে। সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ আমার সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন। ময়ূক, জানতে চাইব, এইমাত্র শিলভদ্রবাবু আজকের এই বিতর্ক প্রসঙ্গে বলছিলেন যে ইডির তৎপরতা বাড়ছে, উদ্ধার হওয়ার টাকার পরিমাণ বাড়ছে, জমা হওয়ার টাকার পরিমাণ বাড়ছে। এবার অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে নতুন করে কত টাকা উদ্ধার হলো, কি জানা যাচ্ছে ময়ূক? দেখো অনির্বাণ, প্রথমেই বলবো 5 কোটি টাকার বেশি যদি কোনো জায়গা থেকে উদ্ধার হয় এবং তার যদি কোনো আনঅ্যাকাউন্টেড মানি যেটাকে বলা হয়, সেই আনঅ্যাকাউন্টেড মানি যদি সেটা হয়ে যায়, তাহলে ইডি বা অন্য যারা কেন্দ্রীয় এজেন্সি আছে, এক্সাইজ আছে, কাস্টমস আছে, সেবি আছে, তারা কিন্তু গ্রেপ্তার করতে পারে। যেহেতু এখানে অর্পিতা মুখার্জি অলরেডি গ্রেপ্তার হয়ে গেছেন এবং তার পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে টাকার যে ট্রেল আমরা লাগাতার রিপাবলিক বাংলা প্রথম দিনে যেদিন 7:45 যে টাকার পাহাড়ের ছবি
দেখিয়েছিলাম, এবার আবারও আরেকটা টাকার পাহাড়ের ছবি হয়তো আমরা দেখতে পারি, সেই দিকেই কার্যত এগোচ্ছে। প্রায় 10 থেকে 15 কোটি টাকার মতন অ্যামাউন্ট থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আগে একটি টাকা গোনার মেশিন আনা হয়েছিল, সেই মেশিনের ছবিও আমরা কিছুক্ষণের মধ্যে পারলে সেই ছবি দেখাবো, এবং তার পাশাপাশি আরও 3টে মেশিনের রিকুইজিশন অলরেডি আরবিআই এর যে কলকাতার অফিস আছে সেই অফিস বন্ধ হয়ে গেছিল, কিন্তু সেই অফিসে স্পেশাল রিকুইজিশন জয়েন্ট ডিরেক্টরের তরফ থেকে দেওয়া হয়েছে যাতে করে আরও 3টে মেশিন যায়। সুতরাং অনির্বাণ, তুমি বুঝতে পারছো একটা মেশিন ওই আলিবাবার মতন, আলিবাবার ঘরে যেভাবে ঝুড়ি দিয়ে টাকা সোনা মোহর গোনা হতো, ঠিক সেভাবে এবার আবার সেই মোহর গোনার মতন টাকা গোনা হবে। টাকা মানুষের সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের টাকা মেরে যে টাকা উদ্ধার হচ্ছে এবার বেলঘড়িয়াতে, সেই টাকা গোনার পর্বটা কিছুক্ষণ চলবে অনির্বাণ। আমরা আশা করি 1-1.5 ঘন্টার মধ্যে টাকা গোনাটা যতক্ষণ চলবে তত বেশি টাকা উদ্ধার হবে। সুতরাং এই টাকাটা যদি 5 মিনিট 10 মিনিটের মধ্যে হয়ে যায়, সেটা হবে না বলেই মনে হচ্ছে, তাহলে আমরা ধরে নিতে পারি যে 5 কোটির বেশি, 10 থেকে 15 কোটির মধ্যে হয়তো থাকবে। কিন্তু এই গেসিং গেম যেটা, সেটা আমরা করতে চাই না। গোটা বাংলা এখন কার্যত এই জল্পনাটা করছে, তোমার অতিথিরাও হয়তো সেই জল্পনাটাই করছে। একেবারে ময়ূক, আমি তোমার কাছে একটা অনুরোধ জানিয়ে রাখবো ময়ূক, যত গুরুত্বপূর্ণ জায়গাতেই আলোচনা থাকুক না কেন এবং আলোচনা যত ইন্টারেস্টিংই হোক না কেন, তুমি এবং অর্ণব আমার সঙ্গে রয়েছে, তোমরা প্লিজ আমাদেরকে এই আপডেটটা দিতে থেকো। তার কারণ এই আলোচনার ভিত্তি কিন্তু ওই একটাই জায়গায়, সাধারণ মানুষের টাকা, রাষ্ট্রের টাকা, সেটা উদ্ধার হচ্ছে। সেটা উদ্ধার করতে গিয়ে তদন্তকারী সংস্থা কোথাও বাড়তি কিছু করছে কিনা, নাকি তদন্তকারী সংস্থা যা করছে সেই তৎপরতার ফলে আসলে এতদিন যা হওয়া উচিত ছিল সেটাই হচ্ছে। অর্ণব মজুমদার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। অর্ণব, জানতে চাইবো তোমার কাছ থেকে কি ধরনের তৎপরতা দেখছো এবং এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট কি তোমার কাছে অর্ণব? দেখো অনির্বাণ, তোমাকে জানিয়ে রাখবো যে কিছুক্ষণ আগেই কিন্তু সিজিও কমপ্লেক্স থেকে একটি গাড়ি বেরোয় এবং সেই গাড়িতে 2জন ইডির অফিসিয়ালস ছিলেন এবং তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিলেন। এবং এই মুহূর্তে দেখাতে বলবো যে ব্লক 5 এই যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটের ভিতরে, এই অ্যাপার্টমেন্টের ভিতরে কিন্তু ফ্ল্যাট রয়েছে অর্পিতা মুখার্জির। এবং সকাল থেকে কিন্তু এখানে আমরা যদি দেখি তাহলে কিন্তু ইডির যারা আধিকারিক তারা কিন্তু রেড করছেন এবং ইতিমধ্যেই যে খবর এসে পৌঁছাচ্ছে যে তাতে কিন্তু ক্যাশ রিকভারির কিন্তু একটা খবর আসছে সূত্র মারফত, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই বিষয়ে ইডির তরফ থেকে কোনো অফিসিয়াল যে কনফার্মেশন, সেই কনফার্মেশন কিন্তু দেওয়া হয়নি। আমরা দেখেছিলাম এর আগে যেদিনকে অর্পিতা মুখার্জির বাড়ি থেকে প্রায় 21,90,00,000 টাকার ক্যাশ এবং বিদেশি মুদ্রা রিকভারি হয়েছিল, সেদিনকে কিন্তু ইডির তরফ থেকে প্রেস রিলিজ করে জানানো হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই ধরনের কোনো খবর কিন্তু ইডির তরফ থেকে দেওয়া হয়নি। তবে ইডির যারা আধিকারিকরা তাদের কিন্তু সংখ্যা এখানে বাড়ছে এবং ইডির বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক তারাও কিন্তু সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে কিছুক্ষণ আগেই এখানে প্রবেশ করেন। কেন্দ্রীয় বাহিনী দিয়ে কিন্তু গোটা যে বিল্ডিং এর এন্ট্রেন্স সহ যে বিভিন্ন অংশ সেটা কিন্তু ঘিরে রাখা হয়েছে। যারা এখানকার বাসিন্দা তাদেরকেও কিন্তু রীতিমতো চেক করে ঢোকানো হচ্ছে, বাইরের কাউকে অ্যালাউ করা হচ্ছে না। কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও কিন্তু বাড়ানো হয়েছে। অর্পিতা মুখোপাধ্যায় তার কিন্তু এখানে ফ্ল্যাট রয়েছে এবং সেই ফ্ল্যাটে কিন্তু আজকে সকালবেলা আসেন ইডির আধিকারিকরা, এসে কিন্তু তখন থেকেই কিন্তু তারা এই ফ্ল্যাটে ছিলেন, তল্লাশি অভিযান চালাচ্ছিলেন। বিকেল বাড়ার সাথে সাথেই কিন্তু সিজিও কমপ্লেক্স থেকে আমরা দেখলাম যে 2জন অফিসিয়ালস তারা কিন্তু বেরোলেন এবং এই মুহূর্তে কিন্তু তারা প্রবেশ করেছেন ফ্ল্যাটের ভিতরে। হয়তো কিছুক্ষণের মধ্যেই জানা যাবে যে কি ধরনের জিনিস এখান থেকে রিকভারি হলো। অনির্বাণ, ধন্যবাদ অর্ণব এবং ময়ূক, তোমাদের দুজনকে অনুরোধ রইল যে যেই মুহূর্তে আরো আপডেট আমরা জানতে পারবো বা নতুন কিছু ঘটছে জানতে পারবো, আমাদেরকে প্লিজ ইনফর্ম করতে থাকো, কারণ দর্শকরা এই খবরগুলোই জানতে চান। আজকে যাদের ভূমিকা নিয়ে সব থেকে বেশি বিতর্ক, তাদের ভূমিকায় সত্যি কি পাওয়া যাচ্ছে, কি উঠে আসছে, সেটা জানবার দিকে তাকিয়ে আছেন গোটা বাংলার মানুষ। আমি আবারও ফিরে আসবো আলোচনাতে, স্টুডিওতে আমি শিলভদ্রবাবু আপনার কাছে আসবো। আপনি বলছিলেন এই টাকা উদ্ধারের কথাই বলছিলেন শিলভদ্রবাবু। ব্যাপারটা হচ্ছে এই যে লাস্ট যে কেসগুলো বলছিলাম, এই 14 সালের পর থেকে যত কেস হয়েছে তাতে এখনো অবধি টাকা কালেক্ট করে 99,356,000 মানে 99.356 crore টাকা কালেকশন হয়েছে। কিন্তু এটা সব টাকাটাই থাকে না, অনেক সময় ফেরতও যায়। তো যদি প্রমাণ করতে পারে টাকাটা কার, টাকাটা যদি আমি প্রমাণ করতে পারি আমার, তাহলে আমার টাকা আমার কাছে ফেরত যাবে উইথ ইন্টারেস্ট। সেই সত্ত্বেও যতগুলো কেস মিটেছে তাতে আমি বলছি 869.31 কোটি টাকা এখনো অবধি ইডি সরকারি এতে জমা দিয়ে দিয়েছে। মানে এই টাকাটা তারা পেয়েছেন যেটা বেহিসেবি টাকা কোনো মানুষের কাছে নিয়ে রেখেছেন। আমার কথা হচ্ছে, দেখুন এখানে আমরা 3জন বসে আছি, ওপারেও তাপসবাবুরা বসে আছেন, বৈশানরাও আছেন, আমরা কেউ তো ভয় পাচ্ছি না যে ইডি আসুক, সিবিআই আসুক, যেই আসুক। তাহলে পরে হঠাৎ করে আমি যদি সৎ হই, শুনুন
ইয়ে করে মানে পিছনে লেগে অন্যায়ভাবে অনেক কিছু হয়তো করা যায়, কিন্তু শেষমেশ ভারতবর্ষের আইন আদালত কিন্তু শেষমেশ রায়টা দেয়। এই যে বললাম এত টাকা এসছে, অনেক টাকাই ফেরত চলে যায়। সুতরাং যদি আমার কোনো অপরাধ না থাকে, আমার ভয় পাবারও কথা নয়, আমার চিৎকারও করার কথা। বেশ, আমি অশোক বাবুর কাছে আসি। অশোক বাবু, যদি আমার কোনো গলতি গন্ডগোল না থাকলে থাকে তাহলে চিন্তা করা কি আছে। আজকে মিঠুন চক্রবর্তী বলছিলেন যদি আপনার কোনো আড়াল কর্মের মতো কিছু না থাকে, এয়ার কন্ডিশন করে ঘুমিয়ে পড়ুন, আরামে ঘুমিয়ে পড়ুন। আর যদি কিছু করে থাকেন তাহলে সত্যি কিন্তু পার পাওয়া মুশকিল। মিঠুন চক্রবর্তী কেন কি বলছেন সেটা উনি ভালো মতন বলতে পারবেন। ওনার পেছনে ইডি লেগেছিল না, ওনার কত টাকার কি সম্পত্তির হিসাব বাজারে তো উনি অভিযোগ করতেন যেরকম আপনারা করছেন। মিঠুন চক্রবর্তী নিয়ে আমি আলোচনা করছি না, আমি শিলভদ্রদা ঠিক যে কথা দিয়ে শেষ করলেন আমি সেই কথাটাই বলতে চাইছি। সত্যি তো সৎ সাহস থাকলে, সততা থাকলে ভয়ের কিছু নেই। এই শিলদারাই তো গায়ে কাদা লাগিয়েছিলেন ডক্টর মনমোহন সিং এর 2G নিয়ে, কোল ব্লক বন্টন নিয়ে। সমস্ত মনমোহন সিংয়ের মতন মানুষকে দেখেছিলাম নির্দ্বিধায় সিবিআই এর জেরার সামনে বসেছিলেন, সেখানেও ভেন্ডারটা পলিটিক্স হয়েছিল। আজকে একজন কংগ্রেস কর্মীকে রাস্তায় নেমে আন্দোলন করতে দেখিনি। আমি একটু বলতে দিন, বলার মাঝে মাঝে সত্যগুলো বলতে চান। একদম তাহলে তো আপনাকে পুরো ঘটনাটা বলতে হবে। উনি 2014 কথা বললেন শিলভদ্রদা। মুশকিলের ব্যাপারটা হলো সুব্রমণিয়াম স্বামী যখন চিঠি লিখছেন নির্বাচন কমিশনকে, নির্বাচন কমিশন সামগ্রিক তদন্ত করে সেই চিঠির উত্তর দিয়ে বলছে 2012 সালে যে ন্যাশনাল হেরাল্ড এই কেসে কোনো রকম বেআইনি আর্থিক লেনদেন হয়নি। সুতরাং জনপ্রতিনিধিত্ব আইনে তা কোথাও আটকায় না, কোনো বেআইনি লেনদেন হয়নি। 2015 সালে ইডি ন্যাশনাল হেরাল্ড মামলা ক্লোজ করে দিল। 2018-তে রাজেশ্বর সিং যখন ইডির ডিরেক্টর হলেন, এই মামলা আবার ওপেন করলেন। মজার ব্যাপার, এই রাজেশ্বর সিংকে ইডির ডিরেক্টর পদ থেকে স্বেচ্ছা অবসর নিয়ে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে পড়লেন, আজকে বিজেপির মন্ত্রী। আবার কেসটা ড্রপ হয়ে গেল। আবার যখন উদয়পুর সংকল্প হলো, আবার যখন পেট ভাত রুটি রুজি রান্নার গ্যাসের দাম বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, অর্থনীতি ভেঙে পড়েছে, রাহুল গান্ধী কাশ্মীর থেকে কন্যাকুমারী পদযাত্রা করবেন, তখন আবার বলা হলো এই কেসে। রাহুল গান্ধী 5 দিনে 54 ঘন্টা জেরার সামনে হয়েছে অনির্বাণ। সোনিয়া গান্ধী 75 বছরের একজন মহিলা, একজন শহীদের স্ত্রী, শহীদ রাজীব গান্ধীর স্ত্রী, দুরারোগ্য একটি রোগে ভুগছেন। তারপরেও তিনি কিন্তু ইডির ভয়ে রাহুল গান্ধী কিংবা সোনিয়া গান্ধী এমসে গিয়ে শুয়ে পড়েননি। পার্থক্যটা এই জায়গাটায়। আমরা এবার কেন পথে নামছি? হ্যাঁ, পথে কেন নামছি? না, পথে কেন নাম না অনির্বাণ, ব্যাপারটা হচ্ছে আসলে কংগ্রেসের আন্দোলনটা আপনাদের অনুমোদন সাপেক্ষ, এটা জানা হলে আমি দলকে জানাবো, যেটা রিপাবলিকের থেকে অনুমতি নিতে হবে। এটা আমি জানাবো, একটু জানাতে হবে না। আমি যেটা বলছি, প্রশ্ন কংগ্রেসের মধ্যে আমরা কেন নামছি, আমরা কেন রাস্তায় কেন নামছি, মানে গান্ধীদের ঘরে ইডি গেলে গান্ধীদের দাঁড়াতে করলে নামছি একটু বেশি লাগে। না, রাস্তায় কেন নামছি আমি বলছি, একটু বেশি লাগে। না, রাস্তায় কেন নামছি আমি বলবো, ওটা জিজ্ঞাসা করছি, একটু বেশি লাগে আমি বলতে দিন। আমি কেন রাস্তায় নামছি, আমরা রাস্তায় নামাটা তো হচ্ছে বিজেপির ভেন্ডেটটা পলিটিক্স। কেন ভেন্ডেটটা পলিটিক্স? কোন কারণে ভেন্ডেটটা পলিটিক্স? ভেন্ডেটা ছিল না। না, কেন মনমোহন সিংয়ের সময় সেই সময় আমরা জিজ্ঞাসা করছি, সেই সময় আমরা আন্দোলন করেছি। আরে সে কে বলেছেন? আমি একটা ছবি, কে বলেছে আমরা নামিনি? আপনার দলের ওয়েবসাইট খুঁজে দেখাতে পারবেন না। আপনার দলের ওয়েবসাইট খুঁজে একটা ছবি দেখাতে পারবেন না। মনমোহন সিংকে যখন ডাকা হয়েছিল, মনমোহন সিং একদিনই মাত্র সিবিআই যারা সামনাসামনি হয়েছিলেন, এবং সেই দিন তারপর তাকে ডাকার প্রয়োজন পড়েনি। সেই দিন সারা ভারতবর্ষে আমরা অবস্থান সত্যাগ্রহ করেছিলাম। করুন না, কিন্তু আমি বলছি তাকে আর একদিনও ডাকার প্রয়োজন পড়েনি। মানে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকে তাহলে বিনা কারণে ডাকা হচ্ছে। এখন প্রশ্নটা দুই আরেকটা কথা, মনমোহন সিংও যথেষ্ট শারীরিকভাবে অসুস্থ ছিলেন, এখনো অসুস্থ। না, তখন অসুস্থ ছিলেন, মনমোহন সিং তখন অসুস্থ ছিলেন। কর্মীরা কোন অসুস্থতাকে কতটা গুরুত্ব দেন সেটা আপনাদের ব্যাপার, মানে কোনটাকে গুরুত্ব দিতে হয়। রাহুল গান্ধীকে 5 দিন দেখেছে, সোনিয়া গান্ধীকে 3 দিন দেখেছে, তা আপনারা এখানে বলতে পারেন হয়তো ইডির সাথে আপনাদের যোগাযোগ আছে। আমি তো বলতে পারবো না। আমার শুধু প্রশ্ন, মনমোহন সিংকে একদিনে বেশি ডাকেনি। আর যার কথা বললেন তিনি এতগুলো কেলেঙ্কারি যখন অভিযোগ সামনে এসেছিল, সেটা বলতে চাইছি। শুনুন না, আপনি ন্যাশনাল হেরাল্ডে বলেছেন এতগুলো কেলেঙ্কারির অভিযোগ যখন সামনে এসেছিল, আপনাদের কাছে বলতে দিন, মনমোহন সিং এর নাম এনেছেন। এতগুলো কেলেঙ্কারির অভিযোগ যখন সামনে এসেছিল, সেই মনমোহন সিং বলেছিলেন সিজারের স্ত্রীকেও স্বচ্ছ থাকতে। আমি মনে আছে, আমি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে বড় বড় খবর ছিল। মনমোহন সিং আরেকটা কথা বলেছিলেন, কংগ্রেস থেকে এই মুহূর্তে একটা প্রশ্ন, এটারই উত্তর দেবেন। কংগ্রেস থেকে এই মুহূর্তে সিজারের স্ত্রীর থেকেও ক্ষমতায় এবং গুরুত্বে বড় কেউ আছেন? আমি বলছি এবার, মনমোহন সিং আর একটা কথা বলেছিলেন, সেই কথাটা এড়িয়ে যাচ্ছেন। আজকে বসে আপনাদের সেই কথাটা বলতে হয়, হিস্ট্রি উইল মোর কাইন্ডার দ্যান দ্য কন্টেম্পোরারি মিডিয়া।
মনমোহন সিং বলেছিলেন এই কন্টেম্পোরারি কথাটা। মিডিয়া হ্যাঁ, বলেছিলেন না কি এই কথাটা বলেছিলেন। বুঝলাম না কি সম্পর্ক। আপনি মনে নেই কি সারা দেশ জানে, সারা দেশ জানে এটা। মনমোহন সিং আরে তুই অশোক বাবু একটু দাঁড়ান, অশোক বাবু এটা দারুণ উত্তর দিতে পারবেন হয়তো দীপ্তিমান বাবু। দীপ্তিমান বাবু না বলছি আরে কাদা ছিটিয়েছিল এই দেশের সংবাদ মাধ্যম। আরে বলেছে বুঝলাম, মনমোহন সিংকে কাদা ছিটিয়েছিল এই দেশের সংবাদ মাধ্যম। আরে বলেছেন বুঝলাম, আরে বলেছেন বুঝলাম, কিন্তু সংবাদ মাধ্যম না থাকলে আপনাদের কি হতো? কোথা কি হতো? আরে কি হয়েছিল? আরে কি হতো? দীপ্তিমান বাবুরা বলুক। আচ্ছা দাঁড়ান, আরে অশোক বাবু আপনাদের, আচ্ছা দীপ্তিমান বাবু, দীপ্তিমান বাবু আমাদের বলার কোনো দায় নেই, আমাদের বলার দায় নেই, না আমাদের বলার দায় নেই, আমাদের বলার দায় নেই, 2014 মোদিকে আমাদের বলার দায় নেই, ভুল করছেন। মোদিকে আমরা ভোট দিইনি, মোদিকে সংবাদ মাধ্যম ভোট দেয় না, দেশের মানুষ ভোট দেয়। তো দীপ্তিমান বাবু দীপ্তিমান বাবু আমার একটা ছোট্ট প্রশ্ন, অশোক বাবু মিডিয়া নিয়ে কথা বলছি, আমার কাছে একটা ছোট্ট প্রশ্ন আছে। আচ্ছা দীপ্তিমান বাবু, কালকে থেকে আমরা যদি কংগ্রেস কর্মীদের যাবতীয় বিক্ষোভ টিক্ষোভ যেগুলো হচ্ছে দেখানো বন্ধ করে দিই, তাতে মনমোহন সিং এর কি ক্ষতি হবে আমি জানি না, কংগ্রেসের লাভ হবে তো? কি মনে হয় দীপ্তিমান বাবু? না আপনি কি করে দেবেন? এটার উত্তর আপনি দিতে পারবেন না, এটার উত্তর আপনি দিতে পারবেন না, এটার উত্তর আপনি দিতেই পারবেন না, এটার উত্তর দিতেই পারবেন না। আপনাদের না, আপনি কি করে দেবেন? কি করে দেবেন? কি করে দেবেন? প্রাক্তন প্রধানমন্ত্রীদের দেহ আপনাদের অফিসে নিয়োগ করে আনা হয়, দিতে দিন, কাটটা আসবে না, না পারবেন, আপনি অনেকক্ষণ বলতে দিয়েছেন। দীপ্তিমান বাবু বলুন। বিষয় হচ্ছে যে মিডিয়ার দায়িত্বই এটা যে সমাজে যা ঘটে যাচ্ছে সেই জায়গাগুলোকে পরিস্ফুট করা মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে, এটা মিডিয়ার প্রাইম দায়িত্বের মধ্যে পড়ে। এবার হতে পারে যে মিডিয়া যে পারসেপশানে খবর করেছে সেই পারসেপশান মিলতেও না পারে, এটার সঙ্গেও কোনো গণ্ডগোলের ব্যাপার নেই, এটা হতেই পারে। অনেক ক্ষেত্রে মিডিয়া ঠিক কথা বলেছে, অনেক ক্ষেত্রে মিডিয়া ভুল কথা বলেছে, এটা পরবর্তীকালে আমরা বিভিন্ন বিষয়ে দেখেছি। দেখুন, মনমোহন সিং বা সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধী কার প্রতি কংগ্রেসের ভালোবাসা কতটা বেশি সেই তর্কে আমি এখন যাব না। বিষয় হচ্ছে অনির্বাণ, গত কয়েকদিন ধরে টিভিতে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা হচ্ছে, আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা 90-এর দশক বসে আলোচনা করছি না। যদি করতাম তাহলে এই আলোচনার আগে একটা বসতো অ্যাডাল্ট। তার কারণ হচ্ছে সত্যিই তো ছেলে মেয়ে নিয়ে আমরা কিন্তু এই আলোচনাগুলো দেখতে পাই না। আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী, যিনি এখন শিল্পমন্ত্রী বটে, তিনি চোর, তার একাধিক বান্ধবী, বোধহয় 7খানা না 8খানা বান্ধবীর হিসাব আমরা পেয়েছি, তাদের ঘরে টাকা, তাদের নামে জমি, এক একজনের 10টা করে প্লট, একটা ভয়ঙ্কর বিধিকিচ্ছিরি অবস্থা। দেখুন, একটা জিনিস, আপনারা প্রোগ্রাম শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে বক্তব্য বলেছেন সেই কথাটা এখানে বৈশাদা বসে বলছিলেন। বিষয় হচ্ছে 2011 সালে দিদিমণি বিবেকানন্দের বাণী স্মরণ করে বলতেন যে ওঠো জাগো অন্যকে জাগাও। আজকের দিনে কোন জায়গায় পরিবর্তিত হয়ে গেছে, 2022 সালে তিনি বক্তব্যে কি বলছেন, যে কোনটা তার পছন্দের উক্তি না, নেতাজি সুভাষচন্দ্র নাকি বলেছিলেন রাইট টু মেক ব্লান্ডার। তো বুঝতে পারছেন যে আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গায় চরৈবেতি করে এগোনোর কথা ছিল, যেখানে বলার কথা ছিল আমরা আরও দুর্দমনীয় গতিতে এগিয়ে যাব, মানুষের কাজ করব, সমাজের কাজ করব, মানুষকে ভালো রাখবো, চাকরি দেব, সেই জায়গায় তিনি কি বলছেন, তার আজকে বক্তব্য কি, যে রাইট টু মেক ব্লান্ডার। ভাবা যায় না এই কোন জায়গা থেকে কোন জায়গায় এসেছি। আজকে আমরা যারা সাধারণ মানুষ 2011-তে সর্বসম্মতভাবে তৃণমূলকে জয়যুক্ত করেছিলাম, আজকে আমাদের ক্ষেত্রে অত্যন্ত দুঃখের দিন, দুঃখজনক অধ্যায় শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। এটাকে আমি কন্ডেম করতে চাই। আমি পশ্চিমবঙ্গের বাইরের আলোচনাতে এই মুহূর্তে অংশগ্রহণ করতে চাই। বেশ, আমার একটা ছোট্ট বিরতির সময় আছে, বিরতির পর তাপসবাবু আপনার কাছে আসবো। দীপ্তিমানবাবু হাত তুলছিলেন, মাফ করবেন, অশোকবাবু হাত তুলছিলেন, আমি আসবো। বৈশানারবাবু হাত নাড়ছেন, আমি আসবো। বৈশানারবাবু আপনাদের কাছে একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, প্রত্যেকেরই জবাব দেওয়ার আছে। আমি ফিরছি একটা ছোট্ট বিরতির পর। তাপস সিনহা, সিপিআইএম মুখপাত্র এবং নেতা আমার সঙ্গে রয়েছেন। তাপসবাবু, আমি আপনার কাছে আসছি। এই ইডির তদন্ত, ইডির এখতিয়ার ইত্যাদি নিয়ে আমি শুরুতেই বলেছি, সুপ্রিম কোর্টের মামলা, আজকে তার রায়, সুপ্রিম কোর্টের নির্দেশ, এই সমস্ত কিছুর পর এই যে লড়াইটা চলছে দীর্ঘদিন ধরে, আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন, বা কংগ্রেসের তরফ থেকেও বলা হচ্ছে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীকে বারবার ইডির ডেকে পাঠানো, তদন্ত, জেরা ইত্যাদি নিয়ে, সেই কথাগুলোর কি সত্যি আর কোনো মান্যতা থাকে? সর্বোচ্চ আদালত তো বলছে ইডি যা যা করেছে তার মধ্যে কোথাও কোনো অতিরিক্ততা নেই। না দেখো, আমি প্রথমেই এতক্ষণ আলোচনা আমি শুনলাম, তো মাঝে তো আবার টাকার সন্ধান পাওয়া গেছে, তো সেই জায়গা থেকে একটা কথা প্রথমেই বলে নেওয়ার লোভ ছাড়তে পারছি না
যে কোভিডের সেকেন্ড ওয়েভের সময় যেমন আমরা বাড়িতে বাড়িতে পালস অক্সিমিটার কিনেছিলাম, এখন ইডির বোধহয় নিজস্ব মানি কাউন্টিং মেশিন, টাকা গোনার মেশিন থাকা দরকার। রিজার্ভ ব্যাংকের রিকুইজিশন দিয়ে যখন মেশিন আসবে, তোমাদের মতো আমাদেরও রাত জাগতে হবে অ্যামাউন্টটা কোথায় গিয়ে দাঁড়ালো, কারণ এখানে টাকার ওয়েভ এসেছে। এবং আজকে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে, ইডির হাত আরো শক্ত, ফাঁস আরো শক্ত, যেটা আজকের আলোচনার হেডিং করেছে, এটা ঠিক আমরা এটা চাই। আমরা বামপন্থীরা বা বিশেষত সিপিআইএম, আমাদের অবস্থান কখনো পরিবর্তন হয় না। তৃণমূল কংগ্রেস জন্মানোর পর থেকে একটা অবস্থান ছিল, মানে বিরোধী দল হিসেবে একটা অবস্থান, অর্থাৎ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত অন্তত 100 বার সিবিআই ইডি চাই 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 এই দাবি করতেন। আর এখন ক্ষমতায় আসার পর থেকে সিবিআই ইডির ওনারা নাম শুনলে আরো সহ্য করতে পারছেন না। আমাদের বক্তব্য যেটা সিবিআই ইডি সম্পর্কে, সেটা হচ্ছে যে সিবিআই কে একটা স্বশাসিত সংস্থা হিসেবে কাজ করতে হবে। তারা রাজনৈতিক প্রভাবিত হবে না, রাজনৈতিক দলগুলো তাদেরকে প্রভাব বিস্তার করবে না, কিন্তু প্রভাব বিস্তার করা হয় কারণ পার্লামেন্ট বা বিধানসভার যে স্পিকার থাকেন তাদেরকে কোনো একটা দলীয় সিম্বলে নির্বাচিত হয়ে আসতে হয়, তারপরে তারা দলের সদস্য পদ ছেড়ে স্পিকার হিসেবে শপথ গ্রহণ করে। স্বাভাবিকভাবে পার্লামেন্টের স্পিকার হোক আর বিধানসভার স্পিকার হোক, তার উপর শাসক দলের প্রভাব থাকে না, এই কথাটা একবারে বলা যায় না। তো সেই শাসক দলের প্রভাব মুক্ত হয়ে তদন্ত হোক। অভিযোগ আসবে কেন? জেলখানায় দু রকমের আসামি থাকে, একটা আন্ডার ট্রায়াল, ইউটি বলা হয়, আন্ডার ট্রায়ালে যারা থাকেন, আবার বিচারে যখন সাজা ঘোষণা হয়ে যায় তখন তাদেরকে কনভিক্ট বলা হয়, তারা সাজাপ্রাপ্ত আসামি হয়ে যায়। তো আমি যা দেখতে পাচ্ছি, জনগণের টাকা খরচ করে আজকে এত বড় কেলেঙ্কারির সঙ্গে যিনি যুক্ত, তাকে এয়ার অ্যাম্বুলেন্সে কেন ভুবনেশ্বর নিয়ে যেতে হবে? কলকাতা থেকে ভুবনেশ্বর যে তাপসবাবু, আমি আপনাকে থামিয়ে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। তাপসবাবু, আমার কয়েকজন মুখ্যমন্ত্রীর নাম মনে আসছে, আমার ধারণা আপনি চাইলে এই তালিকাটা আরো বড় হবে, আপনি আরো কিছু নাম জুড়ে দিতে পারেন। আমি কয়েকজন মুখ্যমন্ত্রীর নাম করছি। ইএমএস নাম্বুদ্রিপাদ, স্বাধীন ভারতে প্রথম অকংগ্রেসি সরকার, রাজ্য সরকার, 57 সালে কংগ্রেস ভেঙেছিল 356 ধারা জারি করে। সিপিএম হয়তো তখন হয়নি, ঠিক কথাই, কিন্তু সিপিআই। ইকে নায়নার, ভিএস অচ্যুতানন্দন, মানিক সরকার, প্রত্যেকেই মুখ্যমন্ত্রী থেকেছেন, ক্ষমতা খুইয়ে বিরোধী আসনে গিয়ে বসতে হয়েছে। মানিক সরকারের নামটা আরও রেলিভেন্ট বা বুদ্ধদেব ভট্টাচার্যের নামটা আরও রেলিভেন্ট এক্ষেত্রে একটাই কারণে বলবো, তারা মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন তাদের রাজ্যে বিভিন্ন চিটফান্ডের রমরমা হয়েছে। পরবর্তী সময় সেই চিটফান্ডগুলোর তদন্ত সূত্র, সেই মামলাগুলোর তদন্ত সূত্র ইডি সিবিআই পর্যন্ত গড়িয়েছে। আমার প্রশ্ন, আপনারা তো ক্ষমতা থেকে চলে গেছেন, আপনারা তো দাঁতে দাঁত চেপে লড়ছেন বিরোধী হিসেবে, একটা গভর্নমেন্ট আছে আপনাদের এখনো কেরালাতে, ত্রিপুরাতে ফেরার চেষ্টা করছেন ক্ষমতায়, কতটা পারছেন জানি না, কিন্তু চেষ্টা করছেন, এখনো লড়ছেন, বিজেপির বিরুদ্ধেই লড়ছেন। আপনাদের দলীয় দপ্তরে, আপনাদের নেতাদের বাড়িতে, আপনাদের মুখ্যমন্ত্রীদের কতবার ইডি আর সিবিআই ডেকেছে? মানে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা যদি থাকে ইডি আর সিবিআই এর, তাহলে কি বেছে বেছে কয়েকটা দলের উপরে আছে, আপনাদের উপর নেই? নাকি ইডি আর সিবিআই আপনাদের ভালোবাসে, বিজেপির সঙ্গে আপনাদের সেটিং আছে, কোনটা? আমি এই কথাই বলছি অনির্বাণ, আমি এই কথাই বলছি। 34 বছরের ইতিহাস, আজকে যে লজ্জায় গোটা রাজ্যের, তুমি জানো যে আমি ডিওয়াইএফ এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলাম, গোটা ভারতবর্ষে একটা পরিচিতি আছে। বাংলায় এই টাকার পাহাড় দেখার পরে বিভিন্ন রাজ্য থেকে আমাকে ফোন করে জানতে চাওয়া হচ্ছে, তাপসজি এ কেয়া হো রাহা হ্যায় বাঙ্গাল মে। লজ্জা লাগছে স্বাভাবিকভাবে। 34 বছরে কোনো শিক্ষামন্ত্রীকে সিজিও কমপ্লেক্সে যেতে হয়নি, সিবিআই ইডির দপ্তরে যেতে হয়নি। আজকে বৈশ্বনাথদের বলতে হবে যে এটা কেন হচ্ছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে আমার গায়ে কালি ছেটাবেন না, না কেউ কালি ছোটাতে চান না, উনি বলছেন আমি আলকাতরা নিয়ে বসে আছি। এই বক্তব্যটা কি ভালো? একটা সরকারি মঞ্চে দাঁড়িয়ে বলছেন আমার গায়ে কালি ছেটাতে এলে আমি আলকাতরা নিয়ে বসে আছি। আরে গোটা রাজ্যের ভাবমূর্তিতে আলকাতরা পড়ে যাচ্ছে, এই জায়গাটা ভাববেন না? কোথায় যাচ্ছে এই রাজ্য? রবীন্দ্রনাথের রাজ্য, বিদ্যাসাগরের রাজ্য, নেতাজি সুভাষচন্দ্র। আরেকবার একটু থামাচ্ছি আপনাকে, আমি জানি না আপনি খুব সচেতন ভাবে বলেছিলেন কিনা যে রাতভর টাকা গোনা হতে পারে, মানে ময়ূক একটা ক্লু তখন জাস্ট দিয়ে গিয়েছিল, কিন্তু এখন একটা ক্লু নয়। তাপসবাবু আপনিও শুনুন সচেতনভাবে, প্রত্যেকের জন্যই বলছি, রাতভরই টাকা গোনা হবে। এতটাই বিপুল পরিমাণ টাকার খোঁজ পাওয়া গিয়েছে অর্পিতা মুখার্জির বেলঘড়িয়ার ফ্ল্যাটেও। আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ লেটেস্ট আপডেটগুলো নিয়ে আমার সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে। ময়ূক,
অনির্বাণ, আমি দুঃখিত তোমাকে এই ডিবেটের মাঝখানে একটু বিরত করলাম বলে। কার্যত আবার আরেকটা জখের ধন মনে হচ্ছে, আবার জখের ধন আমরা পড়েছিলাম, ঠিক সেরকম আবার জখের ধন এবার বেলঘড়িয়াতে কার্যত। অনির্বাণ, স্পষ্ট করে বলতে গেলে এক একটা মেশিন, এই মেশিনটা যেটা ব্যাংকে থাকে, ছোট মেশিনগুলো ফাস্ট টাকা গুনে, বড় মেশিনগুলো একটু কম টাকা, মানে স্পিডটা সেটা একটু কম হয়। 30 সেকেন্ডে 150টা নোট গুনতে পারে। মাথায় রাখো, 150টা পেপার গুনবে, 2000-এর হোক বা 10 টাকার হোক। অর্পিতা মুখার্জি এর আগেও যে প্যাটার্ন দেখা গেছে, 10 টাকার নোট অর্পিতা মুখার্জির বাড়িতে ছিল না, 2000 টাকা এবং 500 টাকার নোট ছিল। অর্থাৎ 1 মিনিটের মধ্যে 300টা নোট গুনতে পারে এমন একটি মেশিন নিয়ে আসা হয়েছে। সেই 300টা মানে 1 মিনিটে 6 লাখ টাকা অবধি গোনা যাবে যদি 2000 টাকার নোট থাকে। অনির্বাণ, প্রতি মিনিটে যদি 6 লাখ টাকা করে গোনা যায়, আমার মাথা কাজ করছে না। আমি নিজে এত অঙ্কে ভালো নই, এবং 6 লাখ টাকা করে প্রতি মিনিটে যদি একের পর এক অ্যাটাস্টেড হয়, একের পর এক অ্যাটাস্টেড মানে 6 লাখ টাকা হলো, সেইটা একটা কাগজের মধ্যে লেখা হলো, সেইটা আলাদা করে সই করলো 3 জন সুপারিনটেন্ডেন্ট, 2 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, 1 জন জয়েন্ট ডিরেক্টর। এই লেভেলের অফিসাররা এখন আরবিআই এবং লোকাল যে ব্যাংক, যেটা আমি আগেও বলছিলাম যে আরবিআই এর তরফ থেকে ফোন যায়, লোকাল ব্যাংক যেটা বেলঘড়িয়ার চারপাশে রাষ্ট্রায়ত্ত কোনো ব্যাংক আছে সেখান থেকে, মানে আরবিআই থেকেই মেশিন আনতে হয় এরকম কোনো ব্যাপার নেই। যে কোনো কাছাকাছির ব্যাংকের মধ্যে থেকে রিকুইজিশন দেওয়া হয় এবং রিকুইজিশন দিয়ে সেখান থেকে মেশিন আনানো হয়। এরকম আরও 3টে মেশিন হয়তো আনানো হতে পারে। যে জিনিসটা এই মুহূর্তে বলা হচ্ছে অনির্বাণ, সারা রাত ধরে নাকি গোনা হতে পারে, এবং এই সারা রাত ধরে যদি গোনা হয়, একটা মেশিনে গোনা হলে টাকার অ্যামাউন্ট কমবে, 3টে মেশিনে গোনা হলে 25 কোটি টাকা ছাপিয়ে যেতে পারে। বারবার যে কথাটা বলছি, 5 কোটি থেকে 15 কোটির যে ক্যাপিংটা যেটাকে বলা হয়, সেই 15 কোটির ক্যাপিং অবধি ইডির অফিসাররা ভেবে রেখে দিয়েছে। 25-এর ওপর যদি যায় অনির্বাণ, এটা কার্যত ভারতবর্ষের এক সন্ধ্যেবেলায় সিজ হওয়া একটা টাকা হতে চলেছে, অন্তত কলকাতা জোনে। এই যে বিভিন্ন জোনে ভাগ করা ইডি এবং সিবিআই, অন্যান্য কেন্দ্রীয় এজেন্সিগুলো, সেই জোনের ভাগ যদি এইখানে 25-এর বেশি চলে যায়, আরও অফিসার আনা হতে পারে। এবং অন্যান্য যারা এজেন্সিজ রয়েছে, সিবিআই রয়েছে, এনসিবি রয়েছে, অন্যান্য বিভিন্ন যে অর্থনৈতিক এজেন্সিগুলো রয়েছে, এক্সাইজ রয়েছে, তাদের থেকেও অফিসার আনা হচ্ছে বলে এই মুহূর্তে সূত্র মারফত খবর পাচ্ছে। তাদেরকে বলা হয়েছে স্ট্যান্ড বাইতে থাকুন। অর্থাৎ বেলঘড়িয়ার যে বাড়িতে অর্পিতার মা থাকছেন, ভাঙাচোরা একটি বাড়ি, সেই বাড়ির নিচেই কি তাহলে যক্ষের ধন? সেই জায়গাটা সবচেয়ে বড় প্রশ্ন অনির্বাণ। এবং আরও আপডেট দিতে থাকবো। অঙ্কের যে হিসেবটা আমার কাছে আসছে, সেই অঙ্কের হিসেবটা আরও বড়। এই মুহূর্তে প্রায় 50,000 নোট আছে বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে আমার কাছে চিট আমার যে নিউজ ডেস্ক থেকে সেটা দিলেন আমাদের প্রতিনিধি, আমাকে মেসেজ পাঠিয়েছে 50,000 নোট এই মুহূর্তে আছে। যদি ধরে নেওয়া যায় 2000 টাকার নোট আছে, তাহলে সেই পরিমাণটা দর্শক অনুমান করতে পারে। অনির্বাণ, একেবারে আপাতত ধন্যবাদ তোমাকে ময়ূক। আমি আবারও তোমাকে অনুরোধ জানিয়ে রাখবো, এরকম আপডেট যখনই আসবে আমাদেরকে জানিও প্লিজ, আমাদের মাধ্যমে বাংলার দর্শকরা জানতে চান। আমি আরও একবার বৈশ্বনাথ চট্টোপাধ্যায় বিরতিতে যাওয়ার আগে হাত তুলছিলাম, আমি আরেকবার বৈশ্বনাথ বাবুর কাছে আসবো। বৈশ্বনাথ বাবু, এই যে হিউজ ক্যাশ উদ্ধার হচ্ছে, আমি এর মধ্যে কোনো দলকে জুড়ছি না, কিন্তু আমি সচেতনভাবে কোনো দলকে জুড়ছি না। তার কারণ আপনারাও খুব সচেতনভাবে বারবার দল থেকে বলছেন, কেউ যদি কিছু করে থাকে সেটা তার নিজস্ব দায়িত্ব, সে তার নিজের দায়িত্বে আইনকে ফেস করবে এবং যদি দোষী সাব্যস্ত হয় তার সাজা হবে। এটা যদি আপনারা অন্তর থেকে বিশ্বাস করে থাকেন, তাহলে এই যে মানে খুব অশ্লীল লাগছে এই সম্পদ উদ্ধারের ধরনটা, যে রাজ্যে মুখ্যমন্ত্রী 100 দিনের কাজের জন্য, অন্যান্য বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে বারবার দরবার করেন, আপনাদের প্রতিনিধি দল যায়, টাকা নেই, টাকা দেওয়া হোক, আপনাদের দাবি অনুযায়ী যথার্থ দাবি সেটা, অর্থাৎ সেই টাকাতে আপনারা সমাজের কাজ করতে চান, উন্নয়নমূলক কাজ করতে চান, সেই রাজ্যেই বিপুল পরিমাণে টাকা শুধুমাত্র ঘুর পথে চাকরি বিক্রির জন্য হোক, অন্য যে কোনো উপায় হোক না কেন, কালো টাকা তো বটে বৈশ্বনাথবাবু, সাদা তো নয়, সেটা উদ্ধার করতে ইডি সকালে আসুক, দুপুরে আসুক, রাতে আসুক, তাতে কি সত্যিই কোনো বিরোধিতার জায়গা থাকতে পারে বৈশ্বনাথবাবু? আসলে আপনার এই ঘুরিয়ে ফিরিয়ে কোন কোশ্চেনটা কোন জায়গায় নিয়ে যেতে চাইছেন বুঝতে পারছি না। আমি একটা জিনিস বলছি যে প্রথমত ব্যাংকের টাকা যে লুট হয়ে গেছে, এটা তো ঘটনা। নীরব মোদী, ললিত মোদী, মেহুল চোস্কি,
বিজয় মালিয়া, এটা নিয়ে যদি আলোচনা হতো ভালো লাগতো। কথা ওইটা সাবজেক্ট না, বাংলা নিয়ে বলুন, বাংলা নিয়ে ওগুলো নিয়ে আমরা অনেক আন্দোলন করেছি। মহাসচিবের বাড়ি থেকে না, তাপসবাবু আপনি বাইরে আছেন, শিল্পমন্ত্রী বাড়ি আছেন, এই বলতে দিন। পরিষদীয় মন্ত্রীর বাড়ি, ঘনিষ্ঠের বাড়ি থেকে, পরিষদীয় মন্ত্রীর ঘনিষ্ঠের বাড়ি থেকে, শিল্পমন্ত্রীর ঘনিষ্ঠের বাড়ি থেকে। বেশ বেশ, তাপসবাবু আপনি উত্তর নিন, উত্তর নিন, তাপসবাবু প্লিজ বলতে দিন, সময় বলুন প্লিজ। বৈষ্ণববাবু আপনি কন্টিনিউ করুন। আপনি বলতে দিন। কেন কেন বাংলা না না, দেখ কথার মাঝখানে কথা বললো, এতক্ষণ ধরে তো শুনলাম ওনাদের কথা। হ্যাঁ প্লিজ আপনি বলুন, আপনি বলুন। বাণীও শুনলাম। সিপিএম এর লোক বলছে নাকি, সিপিএম বলছে ওরা অবস্থান পাল্টায় না। রবীন্দ্রনাথকে বুর্জুয়া কবি বলেছিল, নেতাজি সুভাষচন্দ্র বোসকে কুইসলিং বলেছিল কমিউনিস্টরা। আজকে কমিউনিস্টরা বলছে আমরা একই জায়গায় দাঁড়িয়ে থাকি, আমরা কথা পাল্টাই না। যাদের আমলে ট্রাম্প কেলেঙ্কারি হলো, যাদের আমলে ট্রেজারি কেলেঙ্কারি হলো, যাদের আমলে ওয়াকআপ কেলেঙ্কারি হলো, যাদের আমলে মাটি কেলেঙ্কারি হলো, আপনি জানেন দাদা, আপনি জানেন দাদা, সিনিয়র মানুষ, আপনাকে আরো জানতে হবে। এক এক করে রবীন্দ্রনাথকে সবচেয়ে বেশি যদি রেসপেক্ট দিয়ে থাকি আমরা দিচ্ছি না, রবীন্দ্রনাথকে নিয়ে নিশ্চিতভাবে পরে অন্য কোনো আলোচনা। তাপসবাবু এক এক করে প্লিজ। বৈষ্ণববাবু কমপ্লিট করুন। বাবা বৈষ্ণববাবু কমপ্লিট করুন। আছে সমাজকর্মী বলছিলেন না, যে একজন সমাজকর্মী বলছিলেন যে আমি এখানে মহিলার ব্যাপার হ্যান ত্যান, তো কামিনী কাঞ্চন কথাটা তো তথাগত রায় বলেছিলেন যে দিল্লি থেকে বাঙালি মেয়েদেরকে লুট করতে ওরা আসছে। আজকে কেন আসে না ওই মধ্যপ্রদেশের নেতা বিজয় বর্গী, কেন আসে না? এই আলোচনা বলতে দেওয়া যাবে না, এটা তো আলোচনা নয়, এটা আলোচনা নয়। বেশ, শিলভদ্রবাবু কিছু বলতে চাইছেন। শিলভদ্রবাবু আমার একটা কথা হচ্ছে, আপনি এবং তাপসবাবু মিলে একটা জিনিস প্রমাণ করছিলেন যে সিপিএম এর কোনো মুখ্যমন্ত্রীর এগেইনস্টে কোনো কিছু নেই। না, আমি কোনো প্রমাণ করি না, আমি জিজ্ঞাসা করলাম আপনাদেরকে ডাকে না কেন? বলেন যে ইডিএর সিবিআই নাকি কিন্তু বিষয় হচ্ছে এই কেরলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিন্তু বলেছেন, কেরলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ওখানে বলেছেন যে লোকটা সোনা পাচারকারী। আমার একটা প্রশ্ন আছে তাপসবাবু, এক মিনিট, আমার একটা প্রশ্ন আছে। কেরলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তো, পিনারাই বিজয়নকে আমি কোনো প্রেস কনফারেন্স করে এখনো পর্যন্ত আমার কানে আমি বলতে শুনিনি রাজনৈতিক অভিযোগ, তাকে কোনো হাসপাতালে যেতে দেখিনি, অসুস্থ হসপিটালেও যাননি, আমি সেটা বলছি। কিন্তু এখন অনেকের বিরুদ্ধেই হচ্ছে। যদি পিনারাই বিজয়নের ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার হয় তার ঘনিষ্ঠ জনের কাছ থেকে নিশ্চিতভাবে সেটাও ডিবেট হবে। আমাকে আমার শেষ করতে দিন। আরেকটা বিষয় হচ্ছে, বাবু ভারত রত্নের চিঠি পান আর বুদ্ধবাবু পদ্মভূষণের চিঠি পান। ঠিক আছে, আমাকে বলতে দিন, সবটাই আপনি বললে কি করে হবে? বিষয় হচ্ছে তারপরে হচ্ছে আপনার যে ব্যাপারটা চলছে, এই মামলাটা এই জায়গাটায় ও সোনিয়া গান্ধী, রাজীব গান্ধী সম্বন্ধে বলছিলেন, মনমোহন সিং এসছিলেন, কিন্তু চিদাম্বরমের এগেনস্টে যে ব্যাপারটা ঘটেছিল, চিদাম্বরমের ছেলের কেসেই আজকে সুপ্রিম কোর্ট এই রায়টা দিয়েছেন কার্তিক চিদাম্বরমের আপিলের এগেনস্টে বা বিয়ের এগেনস্টেই। সেইখানে দাঁড়িয়ে আজকে কি জোর গলায় কংগ্রেস বলতে পারছে, কোর্ট যেখানে বলছে যে প্রায় 800 কোটি টাকা দেয়া হয়েছে সেই সময় ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ড থেকে, সেটাতে যদি ইডি লাগে বা সিবিআই লাগে, সেটাকে কি বলা হবে যে জোর করে করছে? আর আজকে দাঁড়িয়ে এখানে আমি বলছি যে এইখানে দাঁড়িয়ে এখনই আপনি যে হিসেব দিলেন, মানে আপনার ময়ূক যে হিসেব দিল, যদি 1 মিনিট ঠিক আছে, 50,000 আমাকে বাকিটা বলতে দেন, এরপর বলতে দেবো না, কিন্তু এরপর বলতে দেবো না। ঠিক আছে, চলো আমি প্রত্যেককে সময় দিচ্ছি, সময় বলুন প্লিজ। 50,000 বলছেন নোট পাবেন, হ্যাঁ, যদি 50,000 নোট 500 টাকা করে হয় তাহলে 25 কোটি। 50,000 নোট যদি
2,000 টাকা করে হয় তাহলে 100 কোটি। আমি যদি 50 ধরে নিই, 50,000 যদি মানে 25,000 যদি 500 হয় তাহলে 12,500 কোটি, আর 25,000 যদি 2,000 হয় তাহলে 50 কোটি। মানে 50,000 নোট থাকলে আমি তো কখনো দেখছি না 60-62 কোটি টাকার কম আসছে। এরপরেও যদি সেই দলের নেত্রী বলেন যে ইডি অন্যায়ভাবে করছেন, বা ইডি বা তার দলের লোকেরা যদি বলেন যে ইডি অন্যায়ভাবে আমাদের উপর প্রেসার দিচ্ছেন, আমাদের চাপ দিচ্ছেন, এটা বলাটা কি সাজে? আমার সে কথা সেইটা। বেশ, আমি একবার চট করে 30 সেকেন্ডে উত্তর নিয়ে নিই বৈশ্বনাথ বাবুর কাছে। বৈশ্বনাথ বাবু 30 সেকেন্ডে এটা উত্তর দিন প্লিজ। বলছি এই কথাটা তুই বাধা দিচ্ছিস। আমরা প্রথম থেকে যে কথায় দাঁড়িয়ে আছি যে কোনো অপরাধ, কোনো অন্যায়কে সমর্থন করার জন্য, কাউকে আড়াল করার জন্য এখানে বসে থাকিনি। যে আমাদের দল করে না তার বাড়ি থেকে টাকা রিকভারি করলে টোটাল তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া, এটা তো বিরোধীদের একটা কারসাজি। যে আমাদের দলের সঙ্গে যার সম্পর্ক নেই, আমরা তো তার সম্পর্কে, তার যদি অপরাধ করে থাকে তার জেল হবে, তার শাস্তি হবে, তার পানিশমেন্ট হবে, তার লাইফ ইমপ্রিজমেন্ট হবে। যে অন্যায় করেছে তার শাস্তি হবে। কে তার অন্যায়কে সাপোর্ট করছে? উনি তো ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, উনি তো কায়দা করে আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। সময় শেষ। বুঝতে পেরেছি আপনার অভিযোগটা, আমি বুঝতে পেরেছি বৈশ্বনাথ বাবু। জোর করে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক জোটটা এস্টাবলিশ করা হচ্ছে। দীপ্তিমান বাবু উত্তর দেবেন, আমি তারপর অশোক বাবুর কাছে আসবো। অশোক বাবু অনেকক্ষণ ধরে। বৈশ্বনাথ দা, আমার কাছে একটা প্রশ্ন আছে যে এটা কি আদৌ বিশ্বাসযোগ্য? পার্থ চট্টোপাধ্যায়ের রিলেটেড যে সম্পত্তির কথা আমরা শুনতে পাচ্ছি, যে 100টি ডাম্পার, অসংখ্য খামার বাড়ি, বোলপুরে 9টা বাড়ি, এইটা কোনো দলের যোগ সাজস ছাড়া, পার্থবাবু তো শিল্পমন্ত্রী ছিলেন, তিনি তো কোনো শিল্পোদ্যোগী না, তিনি তো কোনো শিল্পোদ্যোগী ছিলেন কি? তার সম্ভব হলো কি করে? যদি দলের না যোগাযোগ থাকে, পার্থবাবুর কাছে যে রিলেশনে যে সম্পত্তি পাওয়া যাচ্ছে এবং যেগুলো পার্থবাবু এখনো অবধি অস্বীকার করেননি, তার সঙ্গে যিনি ধরা পড়েছেন তিনি অস্বীকার করেননি, এই সম্পদ দলের সঙ্গে যোগসূত্র থাকা ছাড়া সম্ভব না। বেশ বেশ, অশোক বাবু অনেকক্ষণ ধরে হাত তুলছিলেন। অনির্বাণ, আমাকে 1 মিনিট, মানে 30-60 আমি দুটো ভাগে দুটো উত্তর দেবো। আমি চাইছি যদি দেন তো আমি বলতে পারি এটার জন্য। 30 সেকেন্ড। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে দুর্নীতিটা নিয়ে আলোচনা হচ্ছে, এটা সারদা যদি বলেন, সারদা একটা কিছু মানুষের ব্যক্তিগত দুর্নীতি, হ্যাঁ তৃণমূলের দুর্নীতি বলতে পারি, নারদ তৃণমূল বিজেপির লোকদের দুর্নীতি আমি বলতে পারি। কিন্তু আজকের যে দুর্নীতি, এটা সরকারি চাকরি নিয়ে দুর্নীতি। যেখানে সরকারি চাকরির দুর্নীতি, সেখানে একা পার্থ চ্যাটার্জি তিনি বুঝে নেবেন তার দায়, এটা বললে তো সরকারের দায় চলে যায় না। কারণ পার্থ চ্যাটার্জি কোনো বেসরকারি সংস্থায় কাউকে চাকরি দেননি। আরেকটা কথা বলছি, যে আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, আজকে এই বাংলায় সিদ্ধার্থ রায়কে নিয়ে তো অনেক কথা উঠেছে, অনেক সময় তার শাসন ক্ষমতা নিয়ে, তার প্রশাসন চালানো নিয়ে। ওয়াংচু কমিশন গঠন করেছিলেন, সুনীতি চট্টরাজ, সন্তোষ রায়ের মতন মানুষকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেছেন, ঘুষি কেলেঙ্কারি নায়ক কাশীকান্ত মৈত্রকে গ্রেপ্তার করিয়েছিলেন, এবং রাজকুমার মিশ্র, রজনীকান্ত দলুয়ের মতন মানুষকে মিশাই গ্রেপ্তার করেছিলেন। দলের ক্ষতি হয়েছিল, কিন্তু সিদ্ধার্থ বাবু পেরেছিলেন। কেন জানেন অনির্বাণ? কারণ সিদ্ধার্থ বাবুর সেই গাছ ছিল, সাপ কেটেছে মাথা, টাকা বাঁধবো কোথা। আজকে অবস্থা বেশ, সময় যেহেতু একেবারে শেষ হতে চলেছে, আমি একবার তাপস বাবুর কাছে যাবো। তাপস বাবু 30 সেকেন্ড প্লিজ। হ্যাঁ, জ্যোতিবাবুর বাড়িতে পদ্মভূষণ গ্রহণের জন্য চিঠি এসেছিল, আর গত 24শে জানুয়ারি বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে পদ্মভূষণের জন্য, জ্যোতিবাবুর বাড়িতে ভারতরত্নের জন্য চিঠি এসেছিল। শুধু এটুকু বলতে পারি যে বলছেন না বৈশ্বনাথ দা যে এদের সঙ্গে তৃণমূলের যোগাযোগ নেই। আমরা ডাব্বা নিয়ে কালেকশন করি বন্যার জন্য, খরার জন্য। গোটা রাজ্যের কর্মীদেরকে নামতে হয়। গোটা রাজ্যের তৃণমূল কর্মীরা পাড়ায় পাড়ায় চাকরি দেওয়ার নাম করে টাকা না তুললে এত টাকা তোলা যেত না। লক্ষ লক্ষ টাকা আমি গ্রামগঞ্জে ঘুরে বেড়াই, দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ টাকা। আজকে 500 দিন হলো কলকাতার রাস্তায় বসে যারা চোখের জল ফেলছে, এরকম 5 লক্ষাধিক বেকার যুবক। সময় শেষ, আমাকে শেষ করতে হবে। তবে আমার মনে হয় আমার সঙ্গে উপস্থিত যারা ছিলেন, বৈশ্বনাথ বাবু আমার মনে হয় প্রত্যেকেই একমত হবেন আমার সঙ্গে, যে এই বিপুল পরিমাণের টাকা যা দেখে আমি আর একবার বলবো যে রাজ্যে 500 দিন ধরে কোনো একটি নির্দিষ্ট ক্ষেত্রের চাকরি প্রার্থীরা, শিক্ষকের পদে চাকরি প্রার্থীরা অনশন করে চলেছেন তাদের ন্যায্য দাবি দেওয়ার জন্য। যে রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি আবারও বলবো, সমাজ কল্যাণমূলক প্রকল্পের জন্য বারবার যিনি রাজনৈতিক প্রশাসনিকভাবে যুদ্ধ করছেন, আরও একটু বাড়তি অর্থ আনা, মানুষকে আরেকটু শান্তিতে আরেকটু সুখে থাকতে দেওয়ার জন্য, সেই রাজ্যে বিপুল পরিমাণে কালো টাকার উদ্ধার, যে দুর্নীতির অঙ্গ হিসেবে সেটা আসুক, আজকে চিটফান্ডের নামও জড়াচ্ছে আমরা শুনছি, যেভাবেই আসুক সেটা কিন্তু অত্যন্ত অশ্লীল, এবং এর থেকে অশ্লীল দৃশ্য বোধহয় সত্যি আর কিছু হয় না। শিলভদ্র দত্ত,
বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, দীপ্তিমান বসু, তাপস সিনহা এবং অশোক ভট্টাচার্য সবাইকে ধন্যবাদ জানালাম যে যেভাবে আরও টাকা উদ্ধার হচ্ছে এবং যে টাকা হয়তো গুনতে আজ সারা রাত পেরিয়ে যাবে এবং হয়তো কেন একরকম কনফার্মই করা যাচ্ছে, তার কারণ 5টি শুধু টাকা গোনার মেশিন আনা হচ্ছে এবং এই টাকা গুনতে রাত পেরিয়ে যাবে এমনটাই জানতে পারছি আমরা, যার বিস্তারিত ইতিমধ্যে ময়ূক আপনাদেরকে জানিয়েছে এবং আমরা জানাতে থাকবো আমাদের প্রতিনিধিদের মারফত। এই বিপুল পরিমাণ কালো টাকা উদ্ধারে দেশের সুপ্রিম কোর্ট ইডিকে যে ক্ষমতা দিয়েছে, আজকে যে ক্ষমতাতে সিলমোহর দিয়েছে, আমরা চাই সেই ক্ষমতার বলেই ইডি রাষ্ট্রের সম্পদ, মানুষের সম্পদ এভাবেই উদ্ধার করুন। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। অনির্বাণের অগ্নিবাণ আজ এ পর্যন্ত। এরপর চোখ রাখুন সোজাসুজি স্বর্ণালী।